কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ বাড়াতে সরকার কৃষি শিল্পে বিনিয়োগ 10 বছরের জন্য করমুক্ত করেছে। তবে শিক্ষিত তরুণ ও নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করতে এটি যথেষ্ট নয় বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, এ খাতে বিনিয়োগ যেমন ঝুঁকিমুক্ত করতে হবে, তেমনি বাড়াতে হবে রপ্তানি সম্ভাবনা। আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতা বাড়াতে কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি গুরুত্ব দিতে হবে ডিজিটালাইজেশনের উপরেও। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। ক্ষেত খামারের চাষা সারা দেশের খাদ্য চাহিদা মেটানো সহ বিশ্ব বাজারে রপ্তানিতে যাদের ভূমিকা, তাদের এই সমাজে নেতিবাচক শব্দে এভাবেই ডাকার প্রচলন আছে। ফলে সমাজের এই হীন দৃষ্টিভঙ্গি শিক্ষিত তরুণদের পেশা হিসেবে কৃষিকে বেছে নেওয়া থেকে বিরত রেখেছে। তবে সময় এখন বদলেছে। হালের কৃষিকাজ এখন অনেকটাই সহজ। বলছি যান্ত্রিকীকরণের কথা। 10 জন শ্রমিকের সারাদিনের কাজ মাত্র 1 ঘন্টায় হচ্ছে এসব যন্ত্রের ব্যবহারে। সরকারও দিচ্ছেন ভর্তুকি। কিন্তু প্রতিযোগী ভিয়েতনাম, ফিলিপাইন যন্ত্রে যেখানে 100% ভর্তুকি দিচ্ছে, উন্নত দেশ জাপান দিচ্ছে 50%, সেখানে এদেশের কৃষকের কাছে কতটুকু সহজলভ্য এসব যন্ত্রপাতি? গভর্নমেন্ট হয় এখানে যে সরকারি ভর্তুকি এখন যেটা 50% বা 70% দিচ্ছে, এটাকে বাড়িয়ে এটা অন্তত 90% করতে হবে, অথবা 50% বা 70%-এর বাকি যে অর্থ সেটা আপনার সহজলভ্য ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব ফেলেছে কৃষি খাতে। কৃষিতে বিনিয়োগ যেখানে অনিশ্চিত, সেখানে করমুক্তির পাশাপাশি দিতে হবে ন্যায্য মূল্যের নিশ্চয়তা, থাকতে হবে সরকারি হিমাগারের ব্যবস্থা, কমাতে হবে কৃষি শিল্প যন্ত্রপাতির ট্যাক্সও। যখনই অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করবেন, আপনাকে বৃষ্টি, বন্যা, খরা সবগুলো কিন্তু টেনশন মাথায় নিয়ে ইন্ডাস্ট্রিটা স্থাপন করতে হবে। বাট আমি যদি কৃষিটাকে বাণিজ্যিকরণ করতে পারি, ইয়েস, আমি একজন ইনভেস্টর, আমি একজন শিল্পপতি, বাট কৃষি শিল্পপতি, তখন কিন্তু নতুন উদ্যোক্তা, নতুন শিক্ষিত প্রজন্মরা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ঢুকবে। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান আসল কৃষককে খুঁজে বের করতে পারছে না। ফলে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের ট্রেনিং, অর্থ সহায়তা সহ বাজারজাতকরণের সহযোগিতার কথা মাথায় রেখে কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন করার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। এই কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশনের কাছ থেকে এইসব ইয়াং ছেলেরা কিন্তু লোন নিয়ে একটা হয়তো যন্ত্র কিনলো, সেটা সার্ভিস প্রোভাইড করতে পারত, কখনো তো ইনপুট ডিলার হতে পারত, কখনো তো মাছের চাষ, মুরগির চাষ বা গরু দুধের করতে পারত। আগামী দিনের কৃষির জন্য শুধু কায়িক শ্রম নয়, তরুণদের ডিজিটালাইজেশনের জন্য প্রস্তুত করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আমাদের সামনে এমন একটা মানুষ গ্রুপ আসতে হবে যে কৃষিটাও বুঝে, আইটিও বুঝে। আমরা সেই অপেক্ষায় আছি। এটা শুরু হয়েছে, তবে একটু টাইম লাগবে। তবে ফাইনালি ডিজিটাল ছাড়া আর নন ডিজিটাল ম্যানুয়ালি আর কৃষি ব্যবস্থাপনা করা সম্ভব না। রিয়াজ সেজান, 71, ঢাকা। করোনাকালে 17 কোটি মানুষের এই দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষিখাত আবার এর অনিবার্যতা প্রমাণ দিয়েছে। এদিকে কয়েকশো কোটি ডলারের বিশ্ববাজার এ দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে বিশাল সম্ভাবনার হাতছানি দিচ্ছে। এমন সময়ে কৃষি উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি শিল্পে বিনিয়োগ বাড়াতে উৎসাহ দিচ্ছে সরকার। এই প্রেক্ষিতে এ খাতে সমস্যার সম্ভাবনার নানা দিক আলোচনা করতে যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দারিদ্র্য অধ্যয়ন বিভাগের প্রধান এবং বাংলাদেশ কৃষিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক ডক্টর মিজানুল হক কাজল। আপনাদের দুজনকেই স্বাগত 71 অর্থযোগে। আনোয়ার ফারুক, করোনাকালে কৃষি খাতের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার আর নতুন কি কি দিক উন্মোচিত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা করোনা এবার কৃষিকে একটা নতুন শিক্ষা দিয়েছে। আপনি দেখেন বিশ্বব্যাপী কিন্তু মানুষের অসুখ বিসুখ যাই হোক, একটা জিনিসের কিন্তু ডিমান্ড শেষ হয় না, যে খাদ্যের প্রয়োজন আছে। আমাকে প্রতিবেলায় খেতে হবে, খাবার জোগাড় করতে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের সবচেয়ে সাকসেসফুল যে সেক্টরটা, সেটা হলো কৃষি ক্ষেত্র, যেখানে এখনো মানুষ কৃষিতে আছে এবং ফসল উৎপাদন করে যাচ্ছে। বাট মূল সমস্যা যেটা আমরা প্রথম দেখেছিলাম যে 2020 সালে যখন প্রথম করোনা হয়, যে মার্কেটিং প্রবলেমটা, যে মার্কেট তাদের অ্যাক্সেস ছিল না এবং ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, সেই কারণে আমরা প্রথম 6 মাস মার্কেট সাফার করেছি কৃষকরা। পরবর্তীতে এবছর যেটা সরকার করেছে, যে লকডাউন করেছে, বাট কৃষি পণ্য সহ অন্যান্য পণ্যবাহী ট্রাক ট্রান্সপোর্টেশন চালু রেখেছে, সুতরাং বাজারে একটা মুভমেন্ট আছে। বাট যে সমস্যাটা হয়েছে, যে প্রথম সমস্যাটা হলো যে কৃষক একবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার যে আর্থিক বিনিয়োগ করার মতো যে অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগানটা তার নাই। যে আমাদের কৃষি ঋণের যে ব্যবস্থাটা, আমরা মনে করি লকডাউনের কারণে এই সমস্যাটা আরো বেশি প্রকট হয়েছে। কৃষকরা তার প্রয়োজন মতো টাকা অর্থ সংগ্রহ করতে পারছেন না,
ঋণ নিতে পারছেন না, এই জায়গাটাতে সরকারকে বিবেচনা রাখা করতে হবে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি আসছে যে পণ্যের মূল্য নির্ধারণ, কারণ আমাদের দেশে কৃষকরা সবসময় তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না, বাট লকডাউনের কারণে কিন্তু সেখানে আরো বেশি বিপর্যয় হয়েছে, অনেক ক্ষেত্রে তাদের দাম পাচ্ছে না। সুতরাং এই জায়গাতে আমরা মনে করি সরকারকে যে ভর্তুকির প্রোগ্রামগুলো আছে সেখানে কৃষকদেরকে আরো সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু যদি দেখেন যে গত 1-2 মাস আগে যে ঘটনা ঘটেছিল যে আমরা ধান চাল কেনার জন্য অনেক চেষ্টা করেও কিন্তু 10 লক্ষ টন চাল সরকার কেনার উদ্যোগ নিল, 3.5 লক্ষ বেশি সংগ্রহ করতে পারেনি। কারণ আপনি কিন্তু করোনাকালীন সময় ইচ্ছা করলেও খাদ্য সংগ্রহ করতে পারবেন। আমাদের নিজের খাদ্য নিজেরই উৎপাদন করতে হবে। নিশ্চয়ই আনোয়ার ফারুক, আপনি আছেন আমাদের সঙ্গে, আবারও ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মিজানুল হক কাজল, করোনাকালের অভিজ্ঞতায় কৃষি খাতের উন্নয়ন নিয়ে আপনার ভাবনা কি? ইতিমধ্যে দেখেন কৃষি খাতই কেবলমাত্র করোনাকালে সচল ছিল এবং খাদ্য কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য একটি বিষয়, এবং খাদ্য উৎপাদন না হলে আপনি কোথাও কিন্তু খাদ্য আপনি ইচ্ছা করলেও আমদানি করে খাদ্য চাহিদা মেটাতে পারবেন না। সেক্ষেত্রে কৃষি সর্বদাই করোনাকালীন সচল ছিল এবং সরকার যথোপযুক্তভাবেই কৃষিকে উৎসাহ প্রদান করেছে। এবং বিষয় যেটি হলো যে এখন কৃষি কিন্তু বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে, এবং এই বাণিজ্যিক কৃষি রূপান্তরণের জন্য যে কৃষি যান্ত্রিকীকরণে সরকার ইতিমধ্যেই যে উদ্যোগ গ্রহণ করেছে, ৩,২০০ কোটি টাকার যে ভর্তুকি প্রদান করছে, এবং এই যে কৃষি যান্ত্রিকীকরণ কৃষকের কাছে পৌঁছে দেওয়া, এবং আমরা যে বছরে একটি ফসল থেকে 3টি ফসলে উৎপাদন করতে পারছি, এটাও কিন্তু এই যান্ত্রিকরণের আমাদের বিষয়। এবং সেই বিষয়গুলো কৃষকের কাছে উৎসাহ প্রদান এবং কি কি বিষয় গ্রহণ করা যেতে পারে। কৃষিকে এখন যদি এগ্রো এন্টারপ্রিনিয়রশিপ আমরা গড়ে তুলি, বিশেষ করে আমরা যদি উপজেলা পর্যায়ে একটি কৃষি এন্টারপ্রিনিয়রশিপের মাধ্যমে এবং যুবকদেরকে যদি উৎসাহ প্রদান করি, তারাও আধুনিক কৃষিতে এগিয়ে আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে। ডক্টর মিজানুল হক, সরকার নানানভাবে উৎসাহ দিচ্ছে, আমরা জানি কৃষি উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি শিল্পে বিনিয়োগ বাড়াতে কর ছাড় সহ এরকম নানা উৎসাহ দিতে চাচ্ছে সরকার। একটু জানতে চাই এই উদ্যোগ সবচেয়ে বেশি কার্যকর হবে কিভাবে? এটা সবচেয়ে বেশি কার্যকর হলো যে বিষয়গুলো দেখেন, এখনো সরকারি পর্যায়ে আমরা কিন্তু ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করার জন্য আমাদের কারখানা হলেও আমরা কিন্তু পরিপূর্ণভাবে, যেমন পাওয়ার টিলার আমাদের চাষের জন্য প্রয়োজন নেই, পরিপূর্ণভাবে আমরা কিন্তু কোনো কৃষি শিল্প গড়ে তুলতে পারি নাই। এবং বিশেষ করে কৃষি শিল্প যন্ত্র তৈরি করা, কৃষি প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করা, তার সাথে সাথে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরি করা, এই 3টি বিষয়ের প্রতি আমাদেরকে খুব সুচারুভাবে গুরুত্ব দিতে হবে। এবং এইখানে উদ্যোক্তা, কৃষকদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে তুলতে হবে, এবং তার মাঝে আমরা যদি এগিয়ে নিতে পারি। এবং বড় বড় যন্ত্র, এখানে দুটো জিনিস আছে, একটা হলো আপনার ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমরা যদি কেবলমাত্র বড় বড় যন্ত্র নিয়ে এসে কৃষকদেরকে দিই, কিন্তু সেইখানে যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি না করতে পারি, বা কৃষি শিল্প যে নন ফর্মাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোও কিন্তু লিঙ্কেজ, এবং সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে, বাজারজাতকরণ করতে হবে, প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এটা একটি ইন্টিগ্রেটেড পদ্ধতি। প্রত্যেকটা পর্যায়ে যদি ইন্টিগ্রেটেড সমন্বিতভাবে সকল কৃষককে নিয়ে আমরা যদি উদ্যোক্তা, কৃষক এবং যারা আমরা ভোক্তা, এই যে তাদের মধ্যে যদি একটি সমন্বয় সাধন করি, কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, এবং তার সাথে সাথে আমাদের যে বাণিজ্যিকরণ কৃষির সাথে সাথে যে রপ্তানির যে সুযোগ, সেই সুযোগটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ঘটবে এবং আমরা দেশের সকল মানুষকে খাওয়ার যোগান দিতে পারবো। এবং এই যে 16.5 কোটি মানুষকে আমরা খাদ্য উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি, এটা কিন্তু আমাদের এই কৃষির উন্নয়নের ফলেই অগ্রযাত্রার। জি নিশ্চয়ই। ডক্টর মিজানুল হক কাজল, আপনি আছেন আমাদের সঙ্গে। আনোয়ার ফারুক, সাবেক আমলা জীবনের অভিজ্ঞতায় কৃষি উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি শিল্পে বিনিয়োগ বাড়াতে হলে সরকারের প্রতি আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আমি এই জায়গাটাই টাচ করতে চেয়েছিলাম যে এখন আমি যেহেতু ট্রেডিশনাল এগ্রিকালচার থেকে কমার্শিয়াল বা আপনার বাণিজ্যিক কৃষিতে যাচ্ছি, সেখানে কিন্তু মেকানাইজেশনের বিকল্প নেই। আমার পোস্ট হারভেস্ট লস কমাতে হবে, লেবার রিকোয়ারমেন্টসটা কমিয়ে আনতে হবে। সো পোস্ট হারভেস্ট লস কমানোর জন্য ধানে হয়তো আমরা হারভেস্টার ইউজ করছি, জমি তৈরিতে আমরা পাওয়ার টিলার করছি। বাংলাদেশ কিন্তু হাইস্ট 97% ল্যান্ড আমরা মেকানাইজড কিন্তু তৈরিতে। এখন প্লান্টেশন, ট্রান্সপ্লান্টার এবং হারভেস্টার আমাদের নতুন সংযোজন হয়েছে। এখন সমস্যা হলো যে এই সরকার কিন্তু 50% প্রণোদনা দিচ্ছে ফর প্লেন ল্যান্ড, পাওয়ারে দিচ্ছে 70%। আমি মনে করি এই প্রণোদনা প্লেন ল্যান্ড আরো বাড়াতে হবে, নাম্বার 1। কারণ এই মেশিনটি একেবারে নতুন, ধান এখন এত লাভজনক নয় যে কোনো কৃষক এটা কিনে লাভজনক পেয়ে যাবে।
নাম্বার 2 হলো যে বাকি যে 50% বা 40% কৃষকের অর্থের প্রয়োজন হবে, এই টাকাটা সরকারকেই একটা ব্যাংকের সাথে প্যাক করে জিরো ইন্টারেস্টে দিতে হবে, যাতে করে সে এই লোনটা নিয়ে কৃষক এই যন্ত্রটা কিনতে পারে। থার্ড হলো যে কোনো কৃষক একক একটি মেশিন কিনে কোনো লাভ হবে না। আমার যদি 50 বিঘা জমি ধান করি, বাংলাদেশের হিসাবে সবচেয়ে বড় কৃষক, কিন্তু এই মেশিনটি তার ব্যবহার হবে বছরে 3 থেকে 4 দিন, তাহলে কি হবে? সুতরাং আমরা যেটা মিজান সাহেব বলছিলেন যে সার্ভিস প্রোভাইডার তৈরি করতে হবে যুবকদের দিয়ে, তার কাছে সব ধরনের মেশিন থাকবে, সে সব কৃষককে সার্ভিস প্রোভাইড করবে, সরকার রেট ফিক্স করে দেবে, তাকে প্রণোদনা দেবে, প্রয়োজনে কোম্পানিগুলোর সাথে তাকে লোন এগ্রিমেন্ট করে দেবে, যাতে করে জিরো ইন্টারেস্টে কোম্পানি থেকে সে মেশিনটা নিয়ে চালিয়ে কৃষকদের জন্য কাজ করতে পারে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা করতে হবে। আপনি দেখেন গত 2 বছরে আমরা হাওরে 100% ধান প্রকিউর করতে পেরেছি, একমাত্র কারণ হয়েছে যে আমাদের হারভেস্টার ইউজ করার কারণে। এখন হারভেস্টারটা একটা পরীক্ষিত বিষয়, কিন্তু একটি হারভেস্টার 24 লক্ষ টাকা, সুতরাং 12 লক্ষ টাকা দিয়ে কোনো কৃষক হারভেস্টার কিনবে, এটি কিন্তু ভাবার কোনো সুযোগ নেই, ভাবতে ভাবাটা এটা আমরা মনে করি ঠিক নয়। সুতরাং এখানে জিরো ইন্টারেস্টে সাপোর্ট দিয়ে সার্ভিস প্রোভাইডার তৈরি করতে হবে। আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান পরামর্শের জন্য এবং আজ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।